দর্শক সবাইকে ওয়েলকাম করছি যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। আজকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচ এবং এই দুটো দল কিন্তু এখন পর্যন্ত খুব সমান সমান অবস্থানে রয়েছে, যদিও পয়েন্ট টেবিলে আপনার একটু এগিয়ে রয়েছে বাংলাদেশ, কারণ সেটা আসলে তাদের স্কোরের কারণে। বাট অন্যদিকে যদি তাকায়, দুটো টিমই কিন্তু আসলে একটি করে ম্যাচে জয়লাভ করেছে, একটি করে ম্যাচ হেরেছে, এবং সেই জায়গা থেকে আজকে নেদারল্যান্ডস চাইবে তাদের ম্যাচটা উইন করার জন্য, অন্যদিকে বাংলাদেশও একই দিকে আসলে হাঁটবে। এবং আমাদের স্বপ্ন যে বাঙালিদের যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নটা আসলে বাংলাদেশ বাঁচিয়ে রাখবে। বাট বলা যায় না, সব কিছু লাকের উপর ডিপেন্ড করে। আর ক্রিকেট খুবই আনপ্রেডিক্টেবল খেলা, কারণ লাস্ট ম্যাচে মনে আছে সাউথ আফ্রিকার এগেনস্টে আসলে আমরা ভাবছিলাম যে বাংলাদেশ ম্যাচটা উইন করবে, কিন্তু লাস্টে এসে সেটা আমাদের পক্ষে করা সম্ভব হয়নি। দর্শক সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমার সঙ্গে আজকে রয়েছেন এই মুহূর্তে ইন্টারন্যাশনাল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। এবং সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড ক্রিকেট অ্যানালিস্ট, আমাদের সবার ভালোবাসার রিয়াশাদ আজিম। কেমন আছেন রিয়াশাদ ভাই? আমাকে শুনতে পাচ্ছেন? যে আপনি সবসময় খুব ফুরফুরে মেজাজে থাকেন, এই জন্য খুব ভালো লাগে, এবং সবুজের মাঝে আপনাকে দেখতে ভীষণ ভালো লাগছে। রিয়াশাদ ভাই, আসবো আমি আপনার কাছে। আমি মুকুল ভাইয়ের সাথে আলোচনা শুরু করতে চাই, তারপর আপনার কাছে আসছি। বাংলাদেশের প্রসঙ্গে যাব, তার আগে যদি গতকালকের একটা টপিক নিয়ে একটু ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাই, ইউএস এবং ইন্ডিয়ার ম্যাচ, এবং আমরা দেখেছি যে 5 রান পেনাল্টি হয়েছে ইউএস এর। সো এই প্রসিডিউরটা সম্পর্কে আসলে কি বলতে চাইবেন? আসলে এটা জাস্ট এই বছর থেকে শুরু হয়েছে যে ইনস্ট্যান্ট ওভাররেট পেনাল্টি। সো আমরা যেটা আগে হতো যে আপনার যদি ওভাররেটে কোনো টিম পিছিয়ে থাকতো, তাহলে খেলা শেষে তাদেরকে সিওচি করা হতো, কিন্তু আইসিসি চিন্তা করলো শুধু সিওচি করেই কিন্তু সব কিছু শেষ হচ্ছে না। সো তার একটা নতুন প্লেইং কন্ডিশন আনছে যে যদি আপনি 60 সেকেন্ডসের ভিতর, মানে এক ওভার থেকে আরেক ওভারে, হ্যাঁ, 1 মিনিটের ভিতর যদি এক ওভার থেকে আরেক ওভার শুরু না করেন, তাহলে ফার্স্ট টাইম আপনাকে ফার্স্ট ওয়ার্নিং দিবে, সেকেন্ড টাইম আপনাকে সেকেন্ড অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং দিবে, থার্ড টাইম আপনাকে ওয়ার্নিং উইথ 5 রান পেনাল্টি পাবে অপোজিট টিম। সো ওই প্লেইং কন্ডিশনেই আসলে কালকে আমেরিকার বিপক্ষে আপনার ইন্ডিয়া 5 রান পেনাল্টি পেয়েছে। এক্স্যাক্টলি। এবং জানি না, ইউএসএ তো ভালো খেলছে, সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ টিম, আমাদের তো আসলে অনেক ভালো কিছু করার কথা, কিন্তু কোনোভাবেই আমাদের টপ অর্ডার একই অবস্থা, মানে প্রতিদিন আমরা একই গল্প করছি। আমাদের টপিকও এক, যে আমাদের টপ অর্ডার কখনো ভালো পারফর্ম করতে পারছে না, বোলাররা ভালো করছে, কিন্তু ব্যাটিং যে আমাদের সমস্যা, সেই ব্যাটিং লাইন আপে একই অবস্থা কিন্তু আমরা দিনের পর দিন পার করছি। সো আজকের ম্যাচটায় তো অবশ্যই সাকিব আল হাসানেরও কামব্যাক করা দরকার, একসাথে মানে আমি যদি শান্তর প্রসঙ্গে যাই, শান্তর কামব্যাক করাটাও খুব জরুরি। কি বলতে চাইবেন? হ্যাঁ, আসলে দেখেন, যদি আমরা ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সে বিশ্লেষণ করি, তাহলে আমি কিন্তু টপ অর্ডারকে দোষ দেব না। আমি প্রিভিয়াসলি বাদ দিলাম, আমাদের শ্রীলঙ্কা সিরিজ বা জিম্বাবুয়ে সিরিজ বাদ দিলাম। আমাদের আসলে আমেরিকাতে যে উইকেটে আমাদের খেলা হয়েছে, এই উইকেটে আসলে ব্যাটিং করাটাই খুব ডিফিকাল্ট। কোনো দেশেই টপ অর্ডার ভেবে রান করে না, আপনি দেখেন। হ্যাঁ, আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে আমাদের প্লাস পয়েন্ট বললো কি, আমাদের জন্য গুড নিউজ যে আমরা দুটো ইম্পর্টেন্ট ম্যাচ আমরা ট্রু উইকেটে খেলবো। সো এইখানে যদি আমার বিশ্বাস, এইখানে টপ অর্ডার আমাদের রান করবে। আর সাকিবের কথা বলেন, সাকিব আসলে এমন একজন প্লেয়ার, ওকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, কিন্তু সাকিব যেদিন রান করবে, যেদিন পারফর্ম করবে, সেদিন কিন্তু বাংলাদেশের অবধারিত জয়। সো সাকিব নিয়ে আসলে সমালোচনা করার কিছু নাই, ওকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। সমালোচনা করার জায়গাটা আমাদের জন্য সাকিব প্রিভিয়াস রেকর্ড যদি আমরা দেখি, আমরা তার প্রিভিয়াস রেকর্ডগুলো মনে রাখি, তবে সাকিব নিয়ে সমালোচনা করাটা একটু কঠিন। ওকে, আমি যদি রিয়াশাদ ভাইয়ের কাছে সাকিব প্রসঙ্গেই থাকি, কারণ সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা হচ্ছে, যেটা ভাইয়া বলছিলেন যে সমালোচনা করার কিছু নেই, কিন্তু আলোচনা করার অনেক কিছু আছে, বাট সাধারণ পাবলিকে সেটা বোঝানো কঠিন। এবং সাকিব তার নিজের ফেসবুক থেকেও যেভাবে আসলে যে পোস্টগুলো আমরা সেখানে দেখতে পাচ্ছি, আমাদের তো তার কাছে প্রত্যাশা অন্য রকম। তো সেই জায়গা থেকে লাস্ট দুটো ম্যাচ এবারের ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের যে পারফরমেন্স, সেটার আসলে আমরা মানে কি বলবো, ছিটে ফোটাও আসলে পাইনি। সবচেয়ে বড় ব্যাপার যে সাধারণ পাবলিক সমালোচনা করছে, অসাধারণ কিছু মানুষ যাদেরকে মনে করা হয় তারাও সমালোচনা করছে। এবং তারা যখন সাকিবের লজ্জা, সাকিবের হায়াবোধ নিয়ে প্রশ্ন তোলে, ঠিক তখন আমি আসলে ভাবছিলাম, গতকাল ক্যারিবিয়ান সির পারে ভাবছিলাম যে আসলে তাদের নিজেদের হায়া কতটুকু। আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য স্টেটমেন্ট বীরেন্দ্র সেহবাগ, যিনি সাকিব আল হাসানকে নিয়ে কদিন আগে বলেছেন যে লজ্জা থাকলে সাকিব আল হাসানের এখনই অবসর নিয়ে নেওয়া উচিত। বীরেন্দ্র সেহবাগের তো নিশ্চয়ই লজ্জাটা ছিল, তো উনি কেন উনার ক্যারিয়ারে বাদ পড়ার আগ পর্যন্ত অবসর নিলেন না? মানে এটা খুব বেসিক কোয়েশ্চেন। তিনি তো অনেক বোঝেন, তার হায়াবোধ অনেক বেশি, তার লজ্জাবোধ অনেক বেশি, তিনি নির্লজ্জ না।
এবং যেই মানুষগুলো সেবাগকে সমর্থন করেছে ফেসবুকে, সোশ্যাল প্ল্যাটফর্মে, তারা হচ্ছে তাদের মতো করে পোস্ট করেছে যে বীরেন্দ্র সেবাগের মতো একজন গ্রেট ক্রিকেটার, তাই না? এবং তাকে গ্রেট আমাদের বলতে হবে, কারণ টেস্টে হচ্ছে 2টা ট্রিপল সেঞ্চুরি, একটা 290+ ইনিংস তিনি খেলেছেন, তো সেটা বলতে হবে। তিনি যখন এই কথা বলেন সাকিব আল হাসানের তখন সত্যি সত্যি আসলে লজ্জাবোধ থেকে অবসর নেওয়া উচিত। কিন্তু এই যে বিবেক বোধ থেকে আমরা এই কথাগুলো বলছি, যাদের আমাদের লজ্জা রয়েছে অনেক বেশি, যাদের আমাদের হায়া রয়েছে অনেক বেশি, এই আমরা এখন পর্যন্ত সাকিব আল হাসান তার ক্যারিয়ার শুরু করার পর থেকে অথবা গত 12 বছরে সাকিবের কন্ট্রিবিউশন ছাড়া বড় কোনো অ্যাচিভমেন্ট কি আমরা ঠিকঠাক ভাবে পেয়েছি, দেখতে পেয়েছি? No. ওই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে যদি আমরা টেস্টের কথা বলি, মুকুল ভাইরা নিশ্চয়ই আসলে এই ব্যাপারগুলো আরো অনেক কাছ থেকে দেখেছেন, দেখার সুযোগ হয়েছিল যে তারা কাজ করেন, স্যালুট দেওয়া। আপনি যে নিধাস ট্রফির কথা বলেন, মাহমুদুল্লাহ রিয়াদকে ডেকে আনা, যে যে নোবল বিতর্ক হচ্ছিল যে ঠিক আছে আমরা খেলবোই না, এই কাজ শো করা, 19 বিশ্বকাপে হাইয়েস্ট রান নেয়া, হাইয়েস্ট উইকেট এবং রানের যে রেকর্ডটা, ইনফ্যাক্ট মানে একসাথে যদি আমি এটাকে কম্বাইন করি, 606 রান এবং 12 উইকেট, দুটা প্লাস করলে যে ব্যাপারটা দাঁড়ায়, সেরকম একটা গর্বিত পারফরমেন্স করা, এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি ইভেন্টের কথাই যদি বলি, রিয়াদের সাথে যে পার্টনারশিপটা করেছিল ইংল্যান্ডে, এবং সেটার কারণে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল, এই যে ঘটনাগুলো, কিংবা সবশেষ 12টা ইনিংসে তার বোলিং বিশ্লেষণ যদি করি, সেখানটাও একটা ফাইফার রয়েছে। একটা ইনিংসে তিনি 4 উইকেট নিয়েছেন, সবশেষ 12 ইনিংসে ব্যাটিং করতে দেখি সেটাও 21, অনেকের থেকে ভালো। তো এখন 2টা ইনিংসে খারাপ খেলেছে সাকিব আল হাসানের, লজ্জা বোধ নাই, সাকিব আল হাসান নির্লজ্জ, সাকিব আল হাসান বেহায়া। আমরা এই বক্তব্যগুলো দিচ্ছি, আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে লিখছি, আমরা কতটুকু আসলে বেহায়া, নির্লজ্জ, কিংবা আমাদের লজ্জাবোধ আসলে কতটুকু রয়েছে? আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আমাদের আসলে একটু রিকল করা দরকার। সাকিবকে ছাড়া আমরা কোনো কিছুই দেখি না, আমাদের টপ অর্ডার ফেল করছে, আমাদের 7 জন ব্যাটার আমরা খেলিয়েছি, তাই তো? রাইট। 2 জন ছাড়া, জাকের এবং আমার রিয়াদ এবং হৃদয় ছাড়া বাকি 5 জন ব্যাটার যখন প্রতিদিন ফেল করতেছে, এটাতে আমরা কোনো কথা বলি না। না। দল হারলে একাই সাকিবকে জিততে হবে, তাই না? সাকিব আল হাসান লাস্ট যে ম্যাচটা খেলেছে, সেই ম্যাচে সাকিব আল হাসান 1 ওভার বল করেছে, তাই তো? এবং বাকি যে বোলাররা বল করেছে তারা তো সাকিবের থেকে বেটার বল করেছে, তারা কেন আরো 4 রান কম অবস্থায় হচ্ছে প্রতিপক্ষকে আটকে রাখতে পারলো না? এই প্রশ্নটা আমরা তুলি না। তো আমরা আসলে হচ্ছে কি, যে গরুর দুধ দেয় সেই গরুর দুধটা একটু কম পাইলে আমরা হচ্ছে সেটা দোষ ধরা শুরু করে দিই, তখন আমরা বলি যে না, আসলে আমার পুষ্টি কম আসছে শরীরে। কিন্তু বাকি যাদেরকে আপনি লালন পালন করেন, ঘাস খাওয়ান, খড় খাওয়ান, মার খাওয়ান, সেগুলো নিয়ে ভাবেন না, খুব দুঃখজনক। এক্স্যাক্টলি। এবং আমি আপনার কাছে আরো কিছুক্ষণ থাকতে চাই। গত যে ম্যাচটা আমরা খেলেছি সাউথ আফ্রিকার এগেনস্টে, সেখানে আমাদের যে লাইন আপ ছিল, আজকে কি মনে করছেন যে কোনো চেঞ্জেস আসতে পারে? কারণ ওখানে কিন্তু সৌম্যকে বাদ দিয়ে জাকির আলীকে নেওয়া হয়েছিল, এবং আপনিও বলছিলেন সেই কথা শো এর আগে প্রি শোতে। সো আজকে কি মনে করেন, আমরা কি সেই 3 জন সিমার এবং 2 জন স্পিনার নিয়ে খেলবো, নাকি বোলিং একটা চেঞ্জেস আসতে পারে বা ব্যাটিং এ অন্য কিছু হতে পারে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন যে আমরা সৌম্যকে বাদ দিয়ে জাকিরকে ইনক্লুড করেছি। এখন যদি আমরা চেঞ্জ করতে চাই, মানে সৌম্য এবং জাকিরের প্রসঙ্গটা, হ্যাঁ, আপনি এখানটায় ইনপুট দিয়েছেন, কারণ আপনি ক্রিকেটটা খুব ভালো বোঝেন আমার কাছে মনে হয়, একটা না, কারণেই। খুব কারণ ভালো হচ্ছে বুঝি যে না, যেহেতু সৌর্যের এইটুকু সৌম্যকে দরকার বাদ আসলে। দিয়ে যেহেতু হচ্ছে জাকিরকে ইনক্লুড করা হয়েছে, তার মানে হচ্ছে সৌম্য আউট অফ ফর্ম ছিলেন। আজকে এই একদমই। আলোচনাটা আপনি করছেন এই কারণে, কারণ জাকেরও আউট অফ ফর্ম, মানে জাকের পারফর্ম করতে পারেন নাই। তো বাংলাদেশের ক্রিকেটে জাতীয় দলে ক্রিকেটারদের রিপ্লেসমেন্ট হয়, একজন ক্রিকেটার বাদ পড়ে বা আরেকজন ক্রিকেটার ঢোকে, বা যিনি ঢুকেন তিনিও বাদ পড়েন, এবং কারণ তার সবাই জায়গায় আউট অফ আরেকজন ফর্ম। ঢোকেন, সবগুলো হচ্ছে আউট অফ ফর্ম। রিপ্লেসমেন্ট গুলো আপনি দেখেন না, মানে কি অবস্থা। সেই জায়গায় আমরা হচ্ছে সাকিবকে নিয়ে প্রশ্ন তুলি, আমি একটু কোরিলেট করলাম। এখন আমি 11 প্রসঙ্গে আছি। হ্যাঁ, 11 প্রসঙ্গে যদি বলেন, আমার কাছে মনে হয় বাংলাদেশ দল এই মুহূর্তে একটা মধুর সমস্যার মধ্যে রয়েছে। সৌম্য এবং জাকের এই প্রসঙ্গটা একদম বাতিল একটা কাহিনী। আমি যতটুকু মনে করি বা যতটুকু জানতে পেরেছি, এটাও আসলে একদম 100% সিউরিটিতে বলা যাবে না যেটাই ঘটতে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু ঘটে, এগুলো আসলে কেউ প্রেডিক্ট করতে পারবে না। জাকের আজকে ড্রপ হবেন। সৌম্য সরকার তো হচ্ছে আগের ম্যাচেই ড্রপ ছিলেন, তার মানে এই না যে সৌম্য সরকার তার জায়গাটায় দলে ঢুকছেন। হুম, জাকের ড্রপ হবেন মানে একজন ব্যাটার কমে যাচ্ছে। বাংলাদেশ 6 জন ব্যাটার নিয়ে আজকে খেলবে যতটুকু মনে হচ্ছে। আচ্ছা। কয়েকটা কারণ রয়েছে। একটা হচ্ছে সাকিব আল হাসান, তিনি যেহেতু উইথ বল কিছুটা তার মতো করে আসলে পারফর্ম করতে পারছেন না। সাকিবের উপর আস্থা রয়েছে, কিন্তু বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে চায়। করো না হয় মরো টাইপের যখন ম্যাচে আপনি দাঁড়াবেন, বাংলাদেশে এই ম্যাচটা জিততেই হবে টাইপ অবস্থা। হারলেও সুযোগ থাকবে, কিন্তু জিতলে বাংলাদেশের জন্য ডোরটা ওপেন হবে খুব ভালোভাবে। তো বাংলাদেশ এখানটায় হচ্ছে বোলিং ওয়াইজ আরেকটু স্ট্রেংথ বাড়াতে চায়, নাম্বার 1। তার মানে 6 জন বোলার নিয়ে খেলবে বাংলাদেশ আজকে, আপনি মনে রাইট, করছেন? 6 জন বোলার নিয়ে খেলবে। এখন এইখানটায় হয়েছে একটা কাহিনী, সেটা হচ্ছে যে আপনি অনেক ডিসকাশন করতে চান, অনেক আলোচনা করতে চান, আমি আপনার সাথে অনেক কথা বলতে চাই, কিন্তু আপনার যে প্রডিউসার রয়েছে
খুব একটা ভালো লোক না, তাকে আমি চিনি, সে বলতেছে 20 মিনিটের বেশি আলোচনাটা করা যাবে না, তখন তো আপনি করতে পারবেন না, আপনাকে 20 মিনিটই থামতে হবে, তাহলে সে হচ্ছে এখান থেকে কেটে বের হয়ে যাবে, তাই তো ঘটনা। 6 জন বোলার নিয়ে বাংলাদেশ খেলবে এবং এই 6 জন বোলারের মধ্যে একটা জায়গা আমি ফাঁকা করে ফেলেছি, জাকিরের জায়গাটা ব্ল্যাঙ্ক হচ্ছে, তাই তো, চৌম্বত ঢুকতেছে না, ওই জায়গায় ঢুকবে সম্ভবত শরীফুল। শরীফুল এখন ফিট টু প্লে, আমরা যতটুকু জানি শরীফুলকে আমরা বাদ দেওয়ার সুযোগ, ইফ ইজ ফিট টু প্লে, এবং একই সাথে প্রতিপক্ষের রাইট হ্যান্ডের ব্যাটার নাম্বার অফ ব্যাটার্স অনেক বেশি, তো ইউ নিড সামওয়ান লেফটি। শরীফুল যদি খেলে তাহলে বাংলাদেশ কি 4 জন পেসার নিয়ে খেলবে এই ম্যাচে? এর আগের ম্যাচে 3 জন খেলেছেন, ছোট সাকিব খেলেছেন, তাসকিন খেলেছেন, মুস্তা খেলেছেন, আর শরীফুল ইনক্লুড 4 জন পেসার নিয়ে খেলবেন। 4 জন পেসার নিয়ে যদি বাংলাদেশ খেলে তাহলে বাংলাদেশ কি 1.5 জন স্পিনার নিয়ে খেলবে? সাকিব আল হাসানের পারফরমেন্স বা সাকিব আল হাসানের উপরে কিছুটা হলেও আমরা কেন শেখ মাহাদিকে নিচ্ছি না? মানে এখানে কি আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি যে শেখ মাহাদিকে নেওয়া যায় কিনা, একজন স্পিনার আমরা বাড়াতে পারি। আমরা অনেককেই নিচ্ছি না, যে শেখ মাহাদিকে আমরা এক ম্যাচ খেলিয়ে নিচ্ছি না টাইপের একটা সিচুয়েশন না, আমরা খেলাই না। শেখ মাহাদিকে আমরা খেলিয়েছি হচ্ছে ইন্ডিয়ার এগেইনস্টে, আমরা নিচ্ছি না হচ্ছে, আপনি দেখেন তানভীরকেও নিচ্ছি না। আমরা বলেছি যে তানভীর আমার বাঁহাতি অর্থোডক্স সাকিব আল হাসানের টাইপের, কেন আমরা আরেকজন বোলার নিলাম? তখন আমাদের বলা হয়েছিল যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যখন খেলবে তাদের 7 ব্যাটারে 5 জন হচ্ছে রাইটি ব্যাটসম্যান, তো উই নিড সামওয়ান লেফট আর্ম বোলার, তাই তো, তাদেরকে কুপকাট করার জন্য অনেক পরিকল্পনা করে আমরা গেলাম, কিন্তু দিন শেষে আসলে আমরা তাকে খেলালাম না। তো এই জিনিসগুলো হচ্ছে এখন বিষয়, যেটা ডেফিনেটলি উই নিড সামওয়ান যে আমার স্পিন বোলিং অ্যাটাকে আসলে স্ট্রেংথটাকে বাড়াবে, সেটা হতে পারে শেখ মাহাদি, সেটা হতে পারে তানভীর, এবং সেই জায়গাটাকে অনেক বেশি ইন্সপায়ার করছে ওয়েস্ট ইন্ডিজের উইকেট। এই মাঠে 10 বছর খেলা হয়নি মৌ, কিন্তু এখানকার যে ক্যারেক্টার, অথবা আপনি যদি ইন্ডিয়া টিমের কথা চিন্তা করেন, তারা কিন্তু তাদের দলটা এ কারণে করেনি যে তারা ইউএসএ তে ক্রিকেট খেলবে, তারা তাদের দল গড়েছে এ কারণে যে ইন্ডিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চায় এবং বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচেস গুলো তাদের খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজে। তো ইন্ডিয়ান টিমে কিন্তু আপনি দেখবেন 4 জন স্পিনার রয়েছে, 4 জন 4 টাইপের স্পিনার, ঠিক আছে, এই ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনকে মাথায় রেখে। তো এখন ভারতের মতো দল কিংবা অন্য দলগুলো যারা ক্যালকুলেশন করেছে, দলে স্পিনারের সংখ্যা বাড়িয়েছে রেখেছে, ডিসপাইট তাদের পেস ডিপার্টমেন্ট ভালো, তাদের কিন্তু পরিকল্পনাটাই ছিল ওয়েস্ট ইন্ডিজে ভালো করা। তার মানে ওয়েস্ট ইন্ডিজ স্পিন ধরবে। বাংলাদেশ দল যদি 4 পেসার খেলায় তাহলে তো স্পিনারদেরকে জায়গা সুযোগ করে দিতে পারতেছে না। সাকিব খেলবে অটোমেটিকলি, সাকিবের থাকা নেই কোনো ধরনের সংশয় নেই, তার সাথে আপনি রিশাদকেও বাদ দিতে পারবেন এমনটা না। লাস্ট ম্যাচেও যে রিশাদ একদম 19তম ওভারে এসে বোল্ড করলেন ডেভিড মিলারকে সম্ভবত, সেটাও কিন্তু বাংলাদেশের কিছুটা হলো মোমেন্টাম তৈরি করেছিল। তার আগের ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ খেলছিলেন। তো তাহলে হোয়াট উইল হ্যাপেন আপনার শেখ মেহেদীর ক্ষেত্রে কিংবা তানভীরের ক্ষেত্রে? 4 পেসার থেকে মধুর একটা সমস্যা তৈরি হয়েছে। ছোট সাকিবকে আপনি বাদ দিতে চাইলেও হয়তো অনেকটাই পারছেন না, পেছন দিকে কেউ রশি বেঁধে রেখেছে অবস্থা। লাস্ট ম্যাচে তিনি অসাধারণ বল করেছেন, 18 রানে 3 উইকেট নিয়েছেন। আমরা যদি খেয়াল করি মুস্তাফিজের জন্য এই টাইপের উইকেট খুবই আদর্শ, তো মুস্তাফিজকে আপনি বাদ দিবেন না। তাসকিন আহমেদ কামিং ব্যাক ফ্রম দ্য ইনজুরি, দ্য ওয়ে হি ইজ পারফর্মিং ফ্যাবুলাস, তাকে আপনি বাদ দিবেন না। শরীফুল ইসলামকে কি আপনি নেবেন কি নেবেন না? আমার কাছে মনে হয় বোলিং ডিপার্টমেন্ট ওয়াইজ বাংলাদেশ ইন বিগ প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু মুকুল ভাইয়ের কাছে যাই। অনেকক্ষণ ধরে শুনছিলেন যে রিয়াসাত ভাই যেগুলো বলছিলেন, আসলে বোলিং প্রসঙ্গে যদি আমার একটু থাকে, তিনি লাস্টে এসে বললেন যে শরীফুলকে নেবেন কি নেবেন না, এটা আসলে এখনো বলা যাচ্ছে না। সো আপনি কি মনে করেন? দেখেন, আমার যতটুকু অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোতে, ওয়েস্ট ইন্ডিজ উইকেটে আসলে 4টা পেস বোলার খেলানোর পক্ষে আমি না। আমার মনে হয় যদি শরীফুলের নিতে হয় তাহলে সাকিব জুনিয়র এখন বলতে পারেন 3 উইকেট পাইছে। পৃথিবীর ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ড আছে যে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার পরে টিমের স্বার্থে ওই বলারকে বা ওই ব্যাটসম্যানকে ড্রপ রাখা হয়েছে। সো আমি পার্সোনালি চাই লাস্ট যে টিমটা খেলেছে সেই টিমটা খেলুক। এখন অনেক কথা উঠছে যে জাকির আল অনিক, আপনি যদি বিপিএল থেকে শুরু করেন, আমরা তো সবাই স্ট্যাট দেখি যে পারফর্ম করতেছেন, এই পারফরমেন্স অনেক টিমের সমালোচনা করতে। কারণ জাকির আল অনিকের বিপিএল থেকে পর আপনার 2টা সিরিজ হয়েছে, শ্রীলঙ্কা সিরিজ দেন জিম্বাবুয়ে সিরিজ, আপনি সবগুলো সিরিজে কিন্তু পারফর্ম করেছেন। সো আপনি একটা ম্যাচে আপনাকে ওর পারফর্ম করেনি বলে ওকে অফ রাখবেন, আমি এই নীতিতে বিশ্বাসী না। আমার মনে হয় লাস্ট যে টিমটা ছিল, কারণ আপনার এখানে 3টা পেস বোলার যদি থাকে, সেখানে আছে রিশাদ, সাকিব এবং আমাদের মাহমুদুল্লাহ কিন্তু পার্ট টাইম বল করে দিচ্ছে 2-3 ওভার এবং খারাপ করছে না, ভালো করছে। সো আমার মনে হয় না যে 6-7 জন এই বলার নিয়ে আপনার টিম সাজানো উচিত। আর ওয়েস্ট ইন্ডিজ যেসব উইকেট হয়, আপনার সেন্ট ভিনসেন্ট, সেন্ট কিটস, এইসব জায়গার উইকেট কিন্তু বাংলাদেশের উইকেটের মধ্যে একটু স্লো এবং লো বাউন্স থাকে। সো আমার মনে হয় এই উইকেটে আমাদের যে টিমটা লাস্টে যে টিমটা ছিল,
এই টিমটা বেস্ট। যদি আপনি ইনক্লুড করতে চান তাহলে আইদার মাহাদি আইদার তানভীর। আচ্ছা, ওকে। আমি একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, যদিও আমি বলছিলাম যে শো এর আগে আপনাকে বলেছিলাম যে এই প্রসঙ্গটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আসলে অনিয়ারে। আমাদের লাস্ট ম্যাচটা অর্থাৎ সাউথ আফ্রিকার সঙ্গে, সেই ম্যাচে কিন্তু আম্পায়ার কল নিয়ে অনেক কথা হয়েছে। ম্যাচটা শেষ হলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি এবং আমরা নিজেরা যারা খেলা দেখেছি তারা আমরা সেটা লক্ষ্য করেছি। তো সেই জায়গা থেকে আপনি অ্যাজ অ্যান আম্পায়ার আপনি কি বলতে চাইবেন? আসলে দেখেন, ক্রিকেটের যখন থেকে জন্ম হয়েছে আজ পর্যন্ত আম্পায়ারদের মিস্টেক হয়নি এর কোনো ইতিহাস নাই। এখন হয়তো বা আপনার পক্ষে গিয়েছে অথবা বিপক্ষে গিয়েছে। এখন আমি সোশ্যাল মিডিয়াতে কি লিখছে কি বলছে সেটা নিয়ে আমি খুব চিন্তিত না। হ্যাঁ, আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি, আইসিসি এটা নিয়ে চিন্তা করতে পারে যে আমি যখন একটা লেগ বিফোরে যেটা হয়েছে আউট দেওয়ার পর বল ডেড হয়ে গেছে কিন্তু 4 হয়েছে, ওই 4টা কোনো না কোনোভাবে টিমের রেজাল্টের উপর এফেক্ট করেছে। আমাদের ডিআরএস কেন আসছে? আমাদের ডিআরএস আসছে আম্পায়ারের যত কম ভুল হবে তত খেলাটাকে সুন্দর হবে। সো খেলার উপর ওই ডিসিশনগুলো খেলার উপর খুব বড় এফেক্ট করবে না। তো আমরা ম্যাক্সিমাম ডিসকাস করতে পারি যে এই প্লেইং কন্ডিশনটা চেঞ্জ করে আরও কিছু ভালো কিছু করা যায় কি না। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, আম্পায়াররা কখনোই বল স্টাম্পে লাগবে কি লাগবে না বলে ডিসিশন মেক করে না। আইদার সে চিন্তা করে যে বল স্টাম্প হিট করবে তখন সে আউট দেয়, আর চিন্তা করে যে বল স্টাম্প হিট করবে না তখন সে আউট দেয় না। সো আমার কাছে মনে হয় যে ওই দিন আমাদের ব্যাড লাক, আমাদের আসলে ওই 4টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। আমরা যে কোনো কারণে আম্পায়ারের ডিসিশন মেকিংয়ের কারণে বা লয়ের কারণে প্লেইং কন্ডিশনের কারণে আমাদের 4 রানটা পাইনি, বাট এটা তো অপোনেন্ট টিমের জন্য হতে পারতো। একদমই তাই। সো আম্পায়ারের ভুলটা হিউম্যান এরর, এটা ধরে নিতেই হবে। সো এইসব আমরা তো ম্যাচটা হেরে গেছি, সো আমাদের এই এররটা আসলে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। পৃথিবীতে কেউ বলতে পারবে না সে 100% রাইট। আর ঠিক আছে, সেটা যতই আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক আলোচনা সমালোচনী, এই লেভেলে আম্পায়ার কখনো বায়াসড হবে না। আর আমার মনে হয় আমাদের সময় অনেক আগেই ছিল, এখনও সময় আছে। আমাদের আসলে আম্পায়ারিং ডিসিশন বা আম্পায়ারিং এইসব না চিন্তা না করে আমাদের স্কিল আছে, আমরা মেন্টালি আরও কত স্ট্রং হতে পারবো, আমরা খেলার রেজাল্ট আরও পজিটিভ করতে পারবো। আমরা সেই দিকটা যদি আমরা বেশি ফোকাস করি তাহলে মনে হয় আমাদের টিমের রেজাল্ট আরও ভালো হবে। এক্স্যাক্টলি। আমি যদি আবার একটু নেদারল্যান্ডসের প্রসঙ্গে আসি, টিমের দিক দিয়ে কিন্তু খুব ভালো পারফর্ম করছে, তাদের ব্যাটিং বোলিং দুদিকেই ভালো। এবং আমরা যদি একটু লাস্ট ওয়ার্ল্ড কাপের দিকে তাকাই, অর্থাৎ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেছিলাম। এবং সেখানে আমাদের টিম, আমার কাছে মনে হয় যে এই টিমের থেকে আরও বেটার টিম ছিল কিনা এটা আসলে আমি জাজ করার কেউ না, বাট সেই জায়গা থেকে বলি একটা টেনশন কাজ করেই যাচ্ছে। এবং রিয়াসাদ আজিম বারবার বলছিলেন যে আজকের ম্যাচটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ বাংলাদেশ টিমের জন্য, একই সাথে নেদারল্যান্ডসের জন্য। তো আপনি আসলে মানে কোন টিমটাকে একটু হলো এগিয়ে রাখবেন শক্তিমত্তার দিক দিয়ে? আমি একটু না, বাংলাদেশ টিমটাকে আমি অনেক 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 দূরে এগিয়ে রাখবো। আর টি-20 আর ওয়ানডে 50 ওভার্সের ভিতর আকাশ পাতাল তফাৎ। সো 50 ওভার্সটা হয়ে গেছে, বাট আমাদের যে টিমটা আছে, আমরা স্কিল বলেন, আমাদের আদার্স ফ্যাসিলিটিস বলেন, আমাদের প্লেয়ারদের কোয়ালিটি বলেন, সব কিছু মিলে আমরা কিন্তু অনেক এগিয়ে আছি। আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো আমরা পজিটিভ মাইন্ডসেট আপ, আমরা যে ডোমিনেট করে খেলতে পারি সেই জিনিসটা নিজের ভিতরে আনা, আর যত কম প্রেশার নেওয়া, যত কম। কারণ আমরা জানি যে এই ম্যাচটা জিতলে আমরা সুপার 8-এ চলে যাব, আর হেরে গেলে আমাদের 18 কোটি মানুষের বকা শুনতে হবে। 18 কোটি মানুষ তো প্রতিদিনই আমাদেরকে গালি দিতে থাকে, আসলে ওই মেন্টাল প্রেশার নিয়ে তো ক্রিকেটারদেরকে মাঠে নামতে এই হয়। জিনিসটা মাথা থেকে যদি আমরা যত তাড়াতাড়ি সরাই ফেলতে পারবো, প্লেয়াররা যত তাড়াতাড়ি সরাই ফেলতে পারবে, আমি জানি প্লেয়াররা অনেক স্মার্ট এবং প্লেয়াররা এই প্রেশারটা খুবই কম নেয়, আমার মনে হয় তত আমাদের জন্য ভালো। এবং আমি বিশ্বাস করি যে আমাদের ট্রু উইকেট যদি খেলা হয়, আর লাস্ট 10 ইয়ার্স কোনো খেলা হয়নি ইন্টারন্যাশনাল ম্যাচ, এটা একটা, হ্যাঁ, লাস্ট 10 ইয়ার্স ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয়নি, এটা আমাদের জন্য হয়তো বা একটু চিন্তার ব্যাপার। বাট যারা ওইখানে আছেন তারা ডেফিনেটলি উইকেট দেখে বা সব কিছু দেখে আরও ভালো বুঝতে পারবেন। আমি মনে করি যে আমাদের যে উইকেটে খেলা হচ্ছে ট্রু উইকেটে, আমরা খুব সহজভাবে ম্যাচটা জিতে যাব। ওকে, আপনার কথা সত্য হোক, আপনার মুখে ফুল চন্দন ফুটুক। আমি একটু যদি কার্ড দেখে নিই এই মুহূর্তে, মানে রিসেন্ট ফর্ম টি-20তে বাংলাদেশের, তারা সাউথ আফ্রিকার কাছে 4 রানে হেরেছে, যেটা আমাদের জন্য খুবই প্যাথেটিক ছিল। এবং শ্রীলঙ্কার কাছে তারা জিতেছে 2 উইকেটে, অন্যদিকে ইন্ডিয়ার কাছে ওয়ার্ম আপ ম্যাচটা হেরে গিয়েছিল 60 রানে। অন্যদিকে যদি নেদারল্যান্ডসের দিকে তাকাই, 4 উইকেটে তারা
হেরেছে সাউথ আফ্রিকার কাছে এবং অন্যদিকে 6 উইকেটে জয়লাভ করেছে নেপালের কাছে। অন্যদিকে আবার শ্রীলঙ্কার সাথে তারা কিন্তু 20 রানে ম্যাচটা জয়লাভ করেছিল। একটু প্রবাবল 11 নিয়ে যদি কথা বলতে চাই, এখানে যেটা দেখতে পাচ্ছি, তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী, রিশাদ এবং তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব, যেটা দেখতে পাচ্ছি। শরীফুলের নামটা আলটিমেটলি এখানে প্রবাবল একাদশে নেই। নেদারল্যান্ডসের দিকে যদি একটু তাকাই, মাইকেল লেভিট, ম্যাক্স ওডুড, বিক্রমাজিৎ সিং, সাইব্র্যান্ড, বাসজেলির, যিনি আসলে বাসজেলির কিন্তু সেই ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও বেশ ভালো করেছিল, স্কট এডওয়ার্ডস, তেজা নিদামানুরু, লোগান ভেনবেক এবং টিম পিঙ্গেল, ভলভেন মেকারন অ্যান্ড ভিভিয়ান কিংমা। সো একটু যদি প্লেয়ার টু ওয়াচ দেখে নেই, রিশাদ হোসাইন লাস্ট 3 টি20-তে উইকেট নিয়েছে 4টি, অ্যাভারেজ হচ্ছে 18.3 এবং ইকোনমি হচ্ছে 7.3। অন্যদিকে নেদারল্যান্ডসের লোগান ভেনবেক লাস্ট 3 টি20-তে রান করেছে 39, উইকেট 6টি নিয়েছে এবং ইকোনমি হচ্ছে 5.1। সো আসলে কি বলতে চাইবেন? আপনি যদি দেখেন যে নেদারল্যান্ড লাস্ট 3টা টি20 যে খেলেছে, কোথায় খেলেছে, আমরা কোথায় খেলেছি, আর লাস্ট ম্যাচে ভালো করছে যে এই ম্যাচেও তারা ভালো করে যাবেন, নট লাইক দ্যাট। মানে পার্টিকুলার উইদিন কার্ড ডে আপনি এতগুলি নাম পড়েছেন, আপনি যদি আপনি ম্যান টু ম্যান বলেন, কারো চেয়ে ওদের সবার চেয়ে আমাদের স্কিল এগিয়ে আছে, আমাদের অভিজ্ঞতা এগিয়ে আছে। তো আমি কখনোই আসলে মানে চিনতে আনতে চাই না যে নেদারল্যান্ডের ম্যাচটা আমরা হেরে যাব বা আমাদের ফাইট করতে হবে। আমি বিলিভ করি যদি ট্রু উইকেট হয়, বাংলাদেশ অনায়াসে ম্যাচটা জিতে যাবে। টসে জিতে আগে এই উইকেটে মানে কি নেওয়া উচিত, ব্যাটিং? আসলে এখানে বসে বলা খুব ডিফিকাল্ট, বিকজ আমি ওয়েদার কন্ডিশন যাই না, ওদিন কি ক্লাউডি থাকবে কি না, আপনার সানি থাকবে, উইকেটে কি অবস্থা, উইকেট কি সেকেন্ড হাফে উইকেটের ড্রাই বেশি হয়ে যাবে কি না, উইকেট ভিজা থাকবে ফার্স্ট হাফে, আসলে আমরা এখানে বসে কিছুই বলতে পারছি না। সো এটা নিয়ে আসলে বলা খুব ডিফিকাল্ট। তবে আমার মনে হয় যদি সব কিছু আমাদের নর্মাল থাকে, সব কিছু ঠিক থাকে, আমাদের বোলিং যখন আমাদের যদি উইকেট ফার্স্ট এবং সেকেন্ড ইনিংসে দুইটা যদি ট্রু উইকেট থাকে, আমাদের যখন এখন পর্যন্ত আমাদের বোলিংটা খুব ভালো পারফর্ম করে যাচ্ছে, আমার মনে হয় যে আমাদের আগে ব্যাটিং করা ভালো হবে। আগে ব্যাটিং করা, আমি কি যদি সব কিছু ঠিক থাকে, উইকেট ওয়েদার সব যদি ব্যাটিং করার মতো উপযোগী থাকে। ওকে, রিয়াশাদ ভাই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আসলে সেম প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই যে ওয়েদার নিয়ে আপনি কি বলবেন, সেই সাথে টসে জিতে আগে আসলে কি নেওয়া উচিত এই উইকেটে? সবচেয়ে বড় ব্যাপার কি মৌ, এখানটায় মানে উইকেট কেমন আচরণ করতে পারে, ওয়েদার কেমন থাকতে পারে, টস কতটা ফ্যাক্ট হতে পারে, সেটার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনার 10 ইয়ার্স আপনি হট সিটে বসেছেন, আপনি কেমন পারফর্ম করবেন এটা আপনি নিজেও শিওর না। 10 বছর পরে এখানে আন্তর্জাতিক ক্রিকেট ব্যাক করেছে, আপনি বুঝতে পারেন মানে 10 ইয়ার্স আপনার কত পরিবর্তন হয়ে গেছে। এবং আমরা যদি ক্লাইমেটিক্যালিও চিন্তা করি, পুরো পৃথিবীর জলবায়ু অনেক পরিবর্তন হয়ে গেছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখানটায় একদম প্রপারলি প্রেডিক্ট করা ডিফিকাল্ট। ওয়েদার প্রেডিকশন আমি করতে পারি যে মোস্টলি সানি থাকবে, আবার ক্লাউডিও থাকবে, বৃষ্টি হলেও সেটা খুব মানে অনেকক্ষণ ধরে স্টে করবে, এই টাইপের বৃষ্টি হওয়ার এখানে কোনো সুযোগ নেই অ্যাজ পার দ্য ফোরকাস্ট আই হ্যাভ সিন। উইকেটের ক্ষেত্রে যদি আপনি বলেন যে টস জেতার পরে আসলে উইকেট কোনটাকে অ্যালাউ করবে, আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য প্রথমে ব্যাট করা থেকে চেজ করাটা বেটার, কারণ বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট দে আর ক্লিকিং। তো বাংলাদেশ লাস্ট ম্যাচটাও আসলে চেস করতে গিয়ে অল্পের জন্য পারে নাই, ব্যাড লাক সেটা, শুরুতেই আসলে সেই ভালোটা করা উচিত ছিল। অল্প রানের মধ্যে যদি যেহেতু একটু ট্রিকি উইকেট, স্লো অ্যান্ড লো হবে, মুকুল ভাই সেটা বলছিলেন, সেখানটা যদি অল্প রানের মধ্যে আমরা নেদারল্যান্ডসকে আমরা বুক করতে পারি, দেন ইট কুড বি আ ইজিয়ার ওয়ার্ক ফর দ্য ব্যাটার্স টু ডু ওয়েল। ওকে, সেটা কত স্কোর আশা করছেন, যে কত রানের মধ্যে আমরা তাদেরকে আটকে ফেলতে পারলে হয়তো সেটা চেস করা আমাদের জন্য খুব সহজ হবে? যেহেতু স্লো অ্যান্ড লো উইকেট, এখানে আসলে 150-50 হয়ে গেলে বিপদ আছে কিন্তু, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ দল কিন্তু রিসেন্ট পাস্টে আসলে 130+ রানই ঠিকঠাক ভাবে করতে পারে না। আমি যদি আপনাকে লাস্ট 3টা ম্যাচ বলি যেগুলোতে ওয়ার্ল্ড কাপে এন্ট্রি করার পর বাংলাদেশ খেলেছে, ইন্ডিয়ার এগেনস্টে 122, শ্রীলঙ্কার এগেনস্টে 123 চেস করতেই মোটামুটি দৌড়ে পড়েছিল, এবং গত ম্যাচ যেটা খেলেছে সেটাতে 113 চেস করতে গিয়ে বাংলাদেশ 4 রানে ডিফিটেড হয়েছে। তো বাংলাদেশের স্কোর গুলো কিন্তু 120-এর আশপাশে। তো এখানটায় যদি কোনো কারণে 140+ হয়ে যায়, বাংলাদেশ যদি চেস করে, সেটা আমার কাছে মনে হয় ডিফিকাল্ট হবে। যতটুকু উইকেটের কারণে তার থেকেও বেশি, ওই যে থাকে না কথা যে মনের বাঘ নাকি বনের বাঘ, বাংলাদেশকে আসলে মনের বাঘে খাচ্ছে। বাংলাদেশ অ্যাবিলিটি অনুযায়ী খেলতে পারছে না। 140+ হয়ে গেলে ট্রিকি উইকেট, 140+, এত বছর পর খেলা হচ্ছে, এই টেনশন করতে করতেই বাংলাদেশের টপ অর্ডার একটা বড় ধরনের ধস নামার চান্স থাকবে, কারণ আপনার আস্কিং রান রেট 7+ হয়ে যাবে।
এক্স্যাক্টলি। আমি যদি আপনার কাছে ফিরে আসি, যেটা বলছিলেন যে 140 যদি কোনোভাবে করে ফেলে তাহলে কিন্তু চেস করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং বাংলাদেশের অ্যাভারেজও কিন্তু 122 পর্যন্ত বা 125 এরকম একটা ব্যাপার। সেই জায়গায় আপনিও কি মনে করছেন রিয়াসাত ভাই যেটা বলেছে আসলে? রিয়াসাত ভাই ওয়েস্ট ইন্ডিজে আছেন, সে আসলে বলতে পারবে উইকেটে কি অবস্থা। আমি থেকে আগেও বলেছি যে যদি উইকেট ট্রু উইকেট হয়, যে ফার্স্টিং এবং সেকেন্ড ইনিংসে কোনো তফাৎটা হবে না। আমি কেন বাংলাদেশকে আগে ব্যাটিং করতে বলছি, আমি কখনোই বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে ওদের কোয়ালিটি নিয়ে আমি কখনোই প্রশ্ন তুলছি না, বাট বর্তমান যে পারফরমেন্স তারা করছে, আমরা কিন্তু বলিংটা খুব ভালো করছি ব্যাটিংয়ের চেয়ে। সো আমরা কিন্তু ওই রিয়াসাত ভাই যেটা বললেন যে 120-30 চেস করতে যে আমাদের প্রবলেম হচ্ছে, যখন আপনি অনেক দিন ধরে এই রানগুলো চেস করতে প্রবলেম হয় না, তখন আপনি 140, 50, 60 অনেক বড় রান মনে হবে। যত ভালো উইকেট হোক, ব্যাটসম্যানদের ভিতরে কনফিডেন্স লেভেলটা কমে যাবে, তখন তাদের ওই রানটা মনে হবে 200-র মতন রান। সো এই জন্য আমার পার্সোনাল অভিমত যে আমাদের যদি ব্যাটসম্যানরা আগে ব্যাটিং করে একটা টার্গেট সেট করে দিতে পারে, যদি 130 হয় বা 150 হয়, আমাদের বর্তমান অবস্থায় আমাদের বলারদের পারফরমেন্স ব্যাটসম্যানদের চেয়ে বেটার। সো বলাররা তখন সেটাকে ডিফেন্ড করার মতন অবস্থায় আমার মনে হয় আছে। সো কিন্তু আমাদের যেটা বললাম, আমরা 120-25 যদি অল আউট করে দিতে পারি, দ্যাটস গুড, বাট কোনো মতে যে রানটা যদি 150 আপ হয়ে যায়, ভেরি ডিফিকাল্ট টু চেজ, বিকজ আমি ভেরি ডিফিকাল্ট অন্য সেন্সে বলছি যে ব্যাটসম্যানদের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলছি না, আমি বলছি ব্যাটসম্যান অনেক দিন ধরে করছে না, যার জন্য ওই রানটা তাদের কাছে অনেক বড় মনে হবে। তো যখনই অনেক বড় মনে হবে তখন একটা এক্সট্রা প্রেশার নিয়ে নেবে, তখনই ক্যালকুলেশন অনেক মিস হয়ে যাবে। আমরা যদি প্রথম 6 ওভার যদি কাজে না লাগাতে পারি পাওয়ার প্লে, তখন রান রেটটা 7-8-এ চলে যাবে, আর আমরা অনেক দিন ধরে 7-8 রান চেস করার মতন অবস্থায় আমরা নাই। সো এই প্র্যাকটিসটা আমাদের নাই, যার জন্য যেমন ইন্ডিয়া দেখবেন যে 170-80-90 চেস করবে, কারণ আমাদের আইপিএলে কিন্তু 150, 200, 250 রান অহরহ হচ্ছে। কিন্তু আমাদের বিপিএল বলেন বা আমাদের ডোমেস্টিক যে টি20গুলো খেলছি, আমরা ম্যাক্সিমাম 6, 6.5, 7 রান করে চেস করছি। যখন 8-9 চলে যাবে না, আমাদের ব্যাটসম্যান একটা এক্সট্রা প্রেশার নিয়ে নেবে। আমি ওই সেন্স থেকে বলছি যে আমাদের যদি উইকেট সব কিছু ভালো থাকে, ওয়েদার ভালো থাকে, সব কিছু ভালো থাকে, আমাদের আগে ব্যাটিং করাটা আমার কাছে মনে হয় ভালো। যেটাই হোক না কেন, আমার কথা হচ্ছে যে হোপ ফর দ্য বেস্ট। আজকে টিম বাংলাদেশকে অনেক ভালো করতে হবে, জয় ছিনিয়ে আনতে হবে, না হলে আমাদের যে স্বপ্ন, প্রত্যেকের স্বপ্ন ক্ষুণ্ণ হবে, সেটা আমরা চাই না। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য রিয়াসাত ভাই, অনেক ধন্যবাদ সেই সুদূর ওয়েস্ট ইন্ডিজে বসে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ভালো থাকুন। আমি বিদায়। দাঁড়িয়ে বসে না, দাঁড়িয়ে এত সুন্দর প্রকৃতি দেখিয়েছেন, এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং সবুজের মাঝে আজকে যে লাল, সেটা জ্বলে উঠুক, সেটাই আমরা চাই। দর্শক, আজকে বাংলাদেশ সময় 8:30 আমরা জানি শুরু হয়ে যাবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচ। সো বাংলাদেশকে শুভকামনা জানিয়ে শেষ করছি যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমি।